ঘড়িতে রাত 2টো। তাড়াতাড়ি তৈরি হয়ে ব্যাগটাতে কিছু টাকা পয়সা আর প্রয়োজনীয় কিছু জামা কাপড় গুছিয়ে নিয়ে ঘরের সদর দরজাটা খুলতেই তমসার মনে পড়ে গেল সেই দিনটার কথা। এমনই ঘুটঘুটে অন্ধকার রাত ছিল সেদিন। খুব সাবধানে আলমারিটা খুলে নিজের কিছু জামা কাপড় আর টিফিন খরচ থেকে বাঁচিয়ে রাখা জমানো কিছু টাকা নিয়ে চুপি চুপি দরজা খুলে পালাচ্ছিল সে, কিন্তু পারেনি। ব্যাগটা ঘাড়ে নিয়ে দরজাটা খুলে বাইরে পা বাড়ানোর আগেই একটা হাত এসে এক টানে ঘরে ঢুকিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই অন্য আর একটা হাত তার গালে এসে মারে শটান এক চড়। খুব রাগ হয়েছিল তখন সেই মানুষটার ওপর। খুব কান্নাও পাচ্ছিল এই ভেবে রিতম তো কথা মতো এসে দাঁড়িয়ে থাকবে স্টেশনে। কাল যে আমাদের কালীঘাটে যাওয়ার কথা, সেখানে গিয়ে বিয়ে করব আমরা। মা যে এইভাবে ধরে ফেলবে ভাবতেও পারেনি সে। অবশেষে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তা সে নিজেই জানতে পারেনি। ঘুম ভেঙেছিল পরদিন সকাল 11টা নাগাদ, তাও আবার সেই মায়ের ডাকে। খুব রাগ হয়েছিল তার। চেঁচিয়ে উঠেছিল সে তার মায়ের ওপর। কেন ডাকলে আমায়? কে বলেছে তোমায় ডাকতে? আমি চাই না আর কোনো দিন আমার ঘুম ভাঙুক। আমি যেন জেলখানায় আছি। আমার কোনো চাওয়া পাওয়া নেই, কোনো মূল্যই নেই। জন্ম দিয়েছ বলে যা খুশি তাই করবে। আরও নানান উল্টোপাল্টা কথা বলেছিল সে মাকে। মা শুধু তাকিয়ে শুনেছিল, একটাও কথা বলেনি। কিছুক্ষণ পর নীরবে সেখান থেকে চলে গেলেও তার চোখ দুটো সারাক্ষণ পাহারা দিত তাকে। বড্ড অসহ্য লাগতো তখন তমসার। দুদিন বাদে হঠাৎ করে মা তাকে টেনে নিয়ে বসালো তার সামনে তেলের বোতলটা নিয়ে। সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত বরাবরই মা তার চুলে তেল লাগিয়ে দেয়। মাকে হাতে তেল ঢালতে দেখে তমসা বিরক্তির স্বরে বলেছিল, ছাড়ো আমায়, আমার চুলে একেবারে হাত দেবে না। চুলগুলো উস্কো খুস্কো মা, থাক, তোমায় অত আমার চুলের যত্ন করতে হবে না। কিছুক্ষণ চুপ থাকার পর মা বলল, জানিস মানু, তোর বিথি মাসির বর কল্যাণ গতকাল মারা গেছে। বিথি মাসি মায়ের দূর সম্পর্কের বোন হলেও তার সঙ্গে তমসাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আর কল্যাণ মেশও বেশ হাসি খুশি মজার মানুষ। বয়সও তো তেমন বেশি কিছু নয়। মায়ের দিকে তাকিয়ে তমসা বুঝল মা বেশ আপসেট, তারও বেশ কষ্ট হচ্ছে। তাই সে জিজ্ঞাসা করল, কি করে? মেশো তো সুস্থ সবল মানুষ, তার মা এখনও বেঁচে আছেন। জানি না রে, বিথি বলল হঠাৎ করে বুকটা ব্যথা করছে বলায় ওরা হাসপাতালে নিয়ে যায়, কিন্তু আর ফেরেনি। এর মধ্যে বিথি মাসির ফোন। তার কথা শুনে তমসা বুঝল মাসি বড় অসহায়। বাচ্চাটা ছোট, বছর 3 হবে। মাসির কোনো উপার্জন নেই। এবার সংসার চলবে কী করে? মাসির সঙ্গে কথা বলার পর মা তমসার চুলে তেল লাগাতে লাগাতে বলল, জানিস তো মানু, আমাদের মেয়েদের ভীষণ রকম দরকার নিজের পায়ে দাঁড়ানো। কে বলতে পারে জীবন আমাদের কখন কোন রাস্তা এনে দাঁড় করাবে? দেখিস না আমাদের কাজের দিদিটাকে, 3টে বাচ্চা, স্বামী ছেড়ে চলে গেছে। এমন কত শত কারণ আছে মেয়েদের স্বাবলম্বী হওয়ার। নিজের উপার্জন থাকলে নিজের একটা জোর থাকে, অন্যের মুখাপেক্ষী হয়ে বাঁচতে হয় না জীবনে। তাই বলি কি, এসব করার বয়স এখনও পড়ে আছে। এখন তো সবে ক্লাস 12। তুই শুধু মন দিয়ে পড়াশোনাটা কর, নিজেকে দাঁড় করা। যে সুযোগটা আমি পাইনি, সে সুযোগটা তোর আছে, সেটাকে তুই হেলায় হারাস না। সংসার বড় সমস্যার, আর এখনই সেই ফাঁদে পা দিস না। আমি বলছি না বিয়ে করিস না, কর, কিন্তু আগে নিজের পায়ে দাঁড়া তারপর। সেই যে মায়ের কথাগুলো মাথায় ঢুকে গেল, তারপর আর অন্য কিছু তার মাথায় স্থান পায়নি। আজ তমসা একটা ব্যাংকের ম্যানেজার। কদিন বাদে তার বিয়ে হবে, তবে সেই ছেলেটার সঙ্গে নয়। সে তো সপ্তাহখানেক পরেই অন্য আর একটা গার্লফ্রেন্ড জুটিয়ে নিয়েছে। তার বিয়ে হচ্ছে অন্য একটা ছেলের সঙ্গে, সেও তার সঙ্গে একই ব্যাংকে কাজ করে। কিন্তু হঠাৎ করে মায়ের শরীরটা খারাপ করায় তাকে নিয়ে এই মাঝরাতে যেতে হচ্ছে হাসপাতালে।
গেটের কাছে অ্যাম্বুলেন্স এসে হাজির। অ্যাম্বুলেন্সে মায়ের সেই হাত দুটোকে শক্ত করে ধরে বসে আছে সে, যে হাত দুটো একদিন তাকে সঠিক পথে টেনে নিয়ে এসেছিল। সেই হাত দুটো যেটা আজও তাকে এক আলাদা পরশ দেয়।